বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দু, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা রাখি নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। তো আজ আবার তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হলাম। ইতিমধ্যেই দ্বিতীয় অধ্যায়ের শেষ প্রান্তেই আমরা পৌঁছে গেছি। তো আরও কিছু বাকি আছে। আসো, কথা না বাড়িয়ে আমরা লেখাপড়া শুরু করে দেই। আজকে আমরা যেটা শিখব বা আমাদের জানা দরকার সেটা হচ্ছে একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী। তো আসো আমরা এই পয়েন্টগুলো একটু লিখে আলোচনা শুরু করি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা নিয়ে পয়েন্টগুলো লিখে নাও। আমি একটু বোর্ডে লিখছি, তারপরে এগুলো আলোচনা করি। লেখো তোমরা, একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী। একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী। এক, সাধারণ শিক্ষা ও জ্ঞান। দুই, শারীরিক ও মানসিক সামর্থ্য। মানসিক সামর্থ্য। তিন, অভিজ্ঞতা। চার, দূরদর্শিতা। পাঁচ নম্বরে লেখো যোগাযোগ দক্ষতা। ছয়, ন্যায়পরায়ণতা। সাত, ব্যক্তিত্ব। আট, উদ্ভাবনী শক্তি। নয়, অনুপ্রাণিত করার ক্ষমতা। দশ, আন্তরিকতা। 11, সাহসিকতা। 12, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। তো আমরা বোর্ডে লিখলাম একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী।
একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী। ব্যবস্থাপক কে? ব্যবস্থাপনার কাজে বা দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে বলা হয় ব্যবস্থাপক। তোমরা জানো একটি প্রতিষ্ঠানের নেতা বা কাণ্ডারি হচ্ছেন ব্যবস্থাপক। একজন যোগ্য বা আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা, অভিজ্ঞতা বা কিছু গুণাবলীর কারণেই একটি প্রতিষ্ঠান সফলতার মুখ দেখতে পারে। একজন ব্যবস্থাপকের অনেক গুণে গুণান্বিত হতে হয়। আমি ইতিমধ্যেই কিছুটা বোর্ডে আমি লিখে ফেলেছি, তো এসো আমরা এখন সেগুলো আলোচনা করি। তো আসলে ব্যবস্থাপকের উপরে নির্ভর করে একটি প্রতিষ্ঠানের সুনাম, একটি প্রতিষ্ঠান ভালো মন্দ, প্রতিষ্ঠান টিকে থাকা, এই সমস্ত কিছুই একজন ব্যবস্থাপক যত বেশি গুণে গুণান্বিত হবেন, যত দক্ষ হবেন, যত অভিজ্ঞ হবেন, ততই তার প্রতিষ্ঠানটা সফলতার মুখ দেখতে সক্ষম হবে। তো আসো আমরা জেনে গেলাম যে ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন ব্যবস্থাপক। মূলত এনার কাজের উপরেই ভিত্তি করে প্রতিষ্ঠান সফলতা অর্জন করে। তার গুণাবলী কি কি গুণাবলী থাকা দরকার, তো আমরা একটু দেখি সেগুলো। একটা হচ্ছে সাধারণ শিক্ষা ও জ্ঞান। এই পয়েন্টগুলো একেবারেই কঠিন নয়, আমাদেরও জানা দরকার। কিছু কিছু গুণ কার কার ভিতরে থাকা দরকার, আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু কিছু গুণাবলী থাকা দরকার। হ্যাঁ, তো সেই গুণাবলীগুলো কি কি দেখো। প্রথমেই আছে সাধারণ শিক্ষা। সাধারণটা শিক্ষাটা কি? একাডেমিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। একটা লোক যত বেশি সাধারণ শিক্ষা বা একাডেমিক শিক্ষায় শিক্ষিত হবে, বিভিন্ন বিষয় সম্পর্কে তার যত বেশি জ্ঞান থাকবে, হ্যাঁ, সেই কিন্তু একজন ভালো ব্যবস্থাপক হতে পারে। কাজেই একজন ব্যবস্থাপকের অবশ্যই কি থাকতে হবে? সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং তার বিভিন্ন বিষয়ে গুণাবলীর অধিকারী হতে হবে। এই হলো 1 নম্বর পয়েন্টের একটু আমি ব্যাখ্যা দিলাম। 2 নম্বর হলো শারীরিক ও মানসিক সামর্থ্য। শারীরিক বোঝো শরীর, দুর্বল লোকেরা কখনোই কাজ করতে পারে না। একজন ব্যবস্থাপককে অনেক পরিশ্রম করতে হয়, তাকে পরিশ্রমী হতে হয়। কেমন? তো একজন ব্যবস্থাপকেরও কি হতে হবে? শারীরিকভাবে এবং মানসিকভাবে, হ্যাঁ, মনোবল আর কি, মানসিক বলতে তার মনোবল, এই শারীরিক এবং মানসিক সামর্থ্য অর্থাৎ কাজ করার মতো সামর্থ্য তার থাকতে হবে। একজন দুর্বল লোক কখনোই কিন্তু পারে না, কি পারে না, কাজকর্ম করতে পারে না। অল্প পরিশ্রমে সে হাঁপিয়ে ওঠে, অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যায়। কাজেই তাকে শারীরিক এবং মানসিক এই উভয় গুণে গুণান্বিত হইতে হবে, অর্থাৎ শারীরিকভাবে মানসিকভাবে তাকে সুস্থ হতে হবে। এম আই ক্লিয়ার? নেক্সট আসো অভিজ্ঞতা। একজন ব্যবস্থাপকের অভিজ্ঞতা হলো আরেকটি পালনীয় গুণ। সেটা হচ্ছে যে বিভিন্ন বিষয়ে তার অভিজ্ঞতা থাকতে হবে, কোন কাজটা কখন কিভাবে, অর্থাৎ কাজ সম্পর্কে ধারণা। মানুষ কাজকর্ম করতে করতে যেমন তার ভিতরে একটা অভিজ্ঞতা হয়ে যায়। যেমন তোমাকে যদি বলা হয় তোমরা স্টুডেন্ট, স্বাভাবিকভাবেই রান্নাবাড়ায় এতটা পারদর্শী বা অভিজ্ঞ না, তোমাকে যদি দেওয়া হয়, দেখিয়ে দেওয়া হয়, আস্তে আস্তে এটা কিন্তু ভালো হবে। এইটাই তোমার অভিজ্ঞতা, একদিনের নয়, 2 দিনের নয়, 1 বছর, 2 বছর, 3 বছর, এই ধরনের অভিজ্ঞতা তার অভিজ্ঞ হতে হবে। সকল বিষয়ে যেন তার একটা জ্ঞান থাকে, এই জ্ঞানটা বা পারদর্শিতাই তার অভিজ্ঞতা। অর্থাৎ ব্যবস্থাপককে অবশ্যই সকল বিষয়ে তার জানা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। দূরদর্শিতা। একজন ব্যবস্থাপককে দূরদর্শী সম্পন্ন হতে হবে। দূরদর্শিতা কি? ভবিষ্যৎ সম্পর্কে তার একটা ধারণা, তার জ্ঞান চক্ষু দ্বারা ভবিষ্যতে কি ঘটবে, কি হতে পারে, কতটা সফলতা অর্জন করতে পারবো, এই সম্পর্কে যদি ধারণা থাকে সেটাই কিন্তু দূরদর্শিতা। এই দূরদর্শিতা সম্পন্ন হতে হবে একজন ব্যবস্থাপককে। তার ভবিষ্যতে প্রতিষ্ঠানটা সফলতা অর্জন করতে পারবে কি পারবে না, কিভাবে কাজ করলে, কিভাবে কি করলে ভালো হবে, প্রতিষ্ঠানের জন্য মঙ্গল হবে, এই ধরনের দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। আর একটা হচ্ছে যোগাযোগ দক্ষতা। যোগাযোগ দক্ষতাটা কি? একটা প্রতিষ্ঠানের স্বার্থে বা একটা প্রতিষ্ঠানের সাফল্যের স্বার্থে
একজন ব্যবস্থাপককে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সাথে যোগাযোগ, কর্মীদের সাথে যোগাযোগ, শ্রমিক কর্মীদের সাথে যোগাযোগ, এমনকি দেশ বিদেশে সকলের সাথেই সুষ্ঠু একটা যোগাযোগ রাখতে হয়। তো এই যোগাযোগ রাখার একটা অভিজ্ঞতা, একটা দক্ষতা একজন ব্যবস্থাপকের থাকতে হয়। সকল মানুষই কিন্তু যোগাযোগ করতে পারে না। অনেকে দেখবা যে সামনে হলে জিজ্ঞাসা করে কি কেমন আছেন, কেউ ফোন দিয়ে খবর নেয়, তাই না? তারপর বাজারের কি অবস্থা, কি হালচাল, এইগুলোই হলো যোগাযোগ। এই সমস্ত বিষয়াদি সম্পর্কে ব্যবস্থাপককে এই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, অর্থাৎ তার একটা যোগাযোগের দক্ষতা সম্পন্ন হতে হবে। নেক্সট হচ্ছে ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণ হতে হবে। একটা প্রতিষ্ঠানে নানা ধরনের কর্মচারী থাকে, কারো প্রতি বৈষম্য দেখানো যাবে না। কাউকে আমি ভালোবাসলাম আর একজনকে দেখতে পারলাম না, এইটা হতে পারে না। কেমন একটা প্রতিষ্ঠানে যারা আছে আইনের দৃষ্টিতে, মানবিক দৃষ্টিতে সবাই কিন্তু সমান মর্যাদার অধিকারী। একজন ব্যবস্থাপক যিনি থাকবেন তার একটা অন্যতম গুণ হচ্ছে ন্যায়পরায়ণ। তিনি সকলের প্রতি ন্যায়পরায়ণ হবেন। কখনো পক্ষপাতিত্ব করলে অন্যান্য শ্রমিক কর্মচারীরা তাকে শ্রদ্ধা করবে না অথবা মন থেকে ভালোবাসবে না, যার প্রভাব কিন্তু অনেক সময় প্রতিষ্ঠানের উপর পড়ে। কেমন? কাজেই ব্যবস্থাপককে ন্যায়পরায়ণ হতে হবে। তাহলে পরে আমরাও বুঝতে পারবো, একটা প্রতিষ্ঠানে যখন আমরা কর্মরত থাকব তখন আমরা দেখব যে আমার প্রতিষ্ঠানের প্রধান, আমার ব্যবস্থাপক, তিনি অবিচার করছেন না ন্যায় বিচার করছেন, তিনি সবাইকে সমান ভালোবাসেন নাকি বাসেন না, এই পার্থক্যটা আমরা নির্ণয় করতে পারবো। কাজেই ব্যবস্থাপককে এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে, অথবা ন্যায়পরায়ণ তাকে কিন্তু হতেই হবে। কেমন? আচ্ছা, আসো এরপরে আছে ব্যক্তিত্ব। একজন ব্যবস্থাপকের আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। তার চলা বলা, হাঁটা, কথা বলা, কাজকর্ম, প্রত্যেকটা বিষয়ে তার পার্সোনালিটি থাকতে হবে, তার ব্যক্তিত্ব থাকতে হবে। একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের প্রতি সবাই কিন্তু শ্রমিক কর্মচারী যারা আছে তারা মুগ্ধ হয়, তাকে অনুসরণ করে, তাকে ভালোবাসে। একজন ব্যবস্থাপককে একেবারে অস্বাভাবিক হলে চলবে না, ব্যক্তিত্বহীন হলে চলবে না, তার ব্যক্তিত্ব নিয়ে তাকে চলতে হবে। তোমরা তো জানো যে ব্যক্তিত্ব কি। এরপরে আসো উদ্ভাবনী শক্তি। উদ্ভাবনী মানে কি? উদ্ভাবনী হচ্ছে তার নতুন নতুন কিছু আবিষ্কার। প্রতিটা মানুষই কিন্তু চায় যে নতুন নতুন জিনিসপত্র, নতুন নতুন পণ্যদ্রব্য পেতে। একজন ব্যবস্থাপক তার প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তার ভিতরে একটা উদ্ভাবনী শক্তি থাকতে হবে। এই শক্তি গবেষণার মধ্য দিয়ে তাকে অর্জন করতে হবে। কাজে একজন ব্যবস্থাপককে আর একটা গুণে গুণান্বিত হতে হবে। সেটা কি? সেটা হচ্ছে উদ্ভাবনী শক্তি। এই উদ্ভাবনী মানে আবিষ্কারমূলক শক্তি তার ভিতরে থাকতে হবে। আর একটা হচ্ছে দেখো অনুপ্রাণিত করার ক্ষমতা। এইটা তোমাদের পড়াইছি অন্যভাবে। সেটা কি? অনুপ্রাণিত মানে মোটিভেশন, প্রেরণা। অনেক সময় দেখা যায় শ্রমিক কর্মচারীরা কাজ করতে চায় না, প্রতিষ্ঠানের ভিতরে মনোমালিন্য দেখা দেয়, তা কাজ করতে চায় না, অলসতা আসে, কেউ ফাঁকি দিতে চায়। এহেনেও লোকদেরকে প্রেরণার মাধ্যমে প্রেরণা দিয়া তাদেরকে কাজ করার জন্য কি করতে হবে? অনুপ্রাণিত করতে হবে, অর্থাৎ তাদেরকে প্রেরণা দিতে হবে। এই প্রেরণা দেওয়ার মতো ক্ষমতা একজন ব্যবস্থাপকের থাকতে হবে। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, অনুপ্রাণিত করার ক্ষমতা। এটা কিন্তু সকলের ভিতরে থাকে না, সবাই করতে পারে না। মানুষকে দিয়ে কিন্তু জোর করে কাজ করানো যায় না। আন্তরিকতার সাথে কাজ করবে তখনই যখন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, আর্থিক সুবিধা ইত্যাদি দিয়ে যখন শ্রমিক কর্মীদেরকে উৎসাহিত করা যাবে, তখনই সে প্রতিষ্ঠানটাকে নিজের ভাববে, তখনই সে মনে করবে এটা আমারই প্রতিষ্ঠান, এখানে কাজ করলেই আমার ভালো, আমার মঙ্গল, প্রতিষ্ঠানের মঙ্গল, মানুষের মঙ্গল। কাজেই শ্রমিক কর্মচারীদেরকে সবসময় উৎসাহ দিয়ে বা উৎসাহ দেওয়ার মতো ক্ষমতা তার ভিতরে থাকতে হবে। আর একটা হচ্ছে সকল কাজেই কিন্তু আন্তরিকতা। অন্তর দিয়ে যদি কোনো কাজ না করে সে কাজটা কিন্তু ভালো হয় না। আন্তরিকতার সাথে কাজ করতে হবে। একজন ব্যবস্থাপকেরও প্রতিষ্ঠানের প্রতি, শ্রমিক কর্মচারীদের প্রতি তার আন্তরিক মনোভাবাপন্ন হতে হবে। কাজেই তার ভিতরে একটু আন্তরিকতা থাকতে হবে। সব সময় কাউকে দূর দূর করে তাড়িয়ে দিলে হবে না, তিরস্কার করলে হবে না। যে কোনো কাজেই আন্তরিক হতে হবে, হৃদয়বান হতে হবে। তাহলে পরেই
শ্রমিক কর্মচারীরাও তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। কাজেই ব্যবস্থাপককে খেয়াল রাখতে হবে তার কি, তার আর একটা গুণ হচ্ছে তাকে কি হতে হবে, আন্তরিকতা সম্পন্ন হতে হবে। আর একটা হচ্ছে সাহসিকতা। একটা কথা আছে কিন্তু, সাহসী কপাল ফেরে, হ্যাঁ, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। সাহসী কপাল ফেরে, একজন ব্যবস্থাপককে সাহসী হতে হবে। হ্যাঁ, নানা ধরনের সমস্যা দেখা দেয়, এই সমস্যাগুলো তো সাহসের সাথে মোকাবিলা করার মতো তার সাহসিকতা থাকতে হবে। একটা ভীতু লোক, ভয়ভীতু সম্পন্ন লোক কখনোই কিন্তু কোনো কাজে সফল হতে পারে না। কাজেই সাহস না থাকলে কি হয়, কখনো কিন্তু জয়লাভ করতে পারে না। যে কোনো ক্ষেত্রেই তার সাহসের সাথে অগ্রসর হতে হবে। কাজেই সাহসিকতাও হচ্ছে একজন ব্যবস্থাপকের একটি অন্যতম গুণ। আর একটি হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, একজন ব্যবস্থাপককে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে। প্রতিষ্ঠানে নানা ধরনের সমস্যা হয়, এই সমস্যাগুলো দূরীভূত করার জন্য তাকে কি হতে হবে, তাকে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হতে হবে। গায়ের জোরে বা অন্য কোনো কৌশল প্রয়োগ করেই সমস্যার সমাধান করা যায় না। এইখানে কি করতে হবে, তাকে তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে ব্যাপারগুলোর সমাধান করতে হবে। এই হলো মোটামুটি তোমাদের আমি কয়েকটা পয়েন্ট দেখাইলাম যে একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি গুণাবলী থাকা দরকার। আরও অনেক গুণ আছে, ইতিমধ্যে তোমাদের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছি, ওইগুলো কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত। তো একজন ব্যবস্থাপকের ভিতরে আমরা যেগুলো লিখলাম বোর্ডে, এই সমস্ত গুণাবলী যত দেখা যাবে সেই ব্যবস্থাপকই কিন্তু তত দক্ষ এবং ভালো বলে গণ্য হবে। একটা তো শুরু করে শেষ করা যাবে না, করব 5 মিনিট নেই না। তো এসো আমরা আরেকটু সামনের দিকে বাড়ি, আরেকটু কাজ করি আমরা। এইগুলো মনে রাখবা, একজন আদর্শ ব্যবস্থাপকের কী কী গুণাবলী থাকা দরকার। আমি মুছে আরেকটু সামনের দিকে যাই। এরপরে লেখো একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা। একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা। এখন আমাদের একটু জানা দরকার যে দক্ষতাটা কি। দক্ষতা বলতে কি বোঝায়? দক্ষতা বলতে কার্য সম্পাদনের সামর্থ্য বা কৌশলকে বোঝায়। যে কার্য সম্পাদন করার কৌশল, একটা কাজ সম্পর্কে ভালো ধারণা আছে, কাজটা সুন্দরভাবে করা যায়, সুষ্ঠুভাবে করা যায়। এই যোগ্যতা এবং অভিজ্ঞতা এর সংমিশ্রণটাই হচ্ছে মূলত দক্ষতা। অর্থাৎ একটা মানুষ একটা কাজ সম্পর্কে তার পুরোপুরি ধারণা থাকে, কাজটা সুন্দরভাবে সম্পাদন করতে পারে, এটাই হচ্ছে দক্ষতা। আর একটু যদি সামনের দিকে অগ্রসর, তাহলে পরে একটা কাজ সম্পর্কে নিপুণ ধারণা আমি পাইলাম, সুন্দরভাবে করতে পারলাম, এটাই হচ্ছে ব্যবস্থাপকের দক্ষতা। তো আমরা দক্ষতা সম্পর্কে একটু ধারণা নিলাম। ধারণা এখন একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা পরিমাপ কিভাবে করব আমরা, এইটা একটু আমরা কয়েকটা পয়েন্ট আজকে লিখি, তারপরে যদি বাকি থাকে নেক্সট ক্লাসে আলোচনা করব। একটু এগিয়ে থাকি আমরা। এখন লেখো ব্যবস্থাপকের দক্ষতা পরিমাপের উপায়। ব্যবস্থাপকের দক্ষতা পরিমাপের উপায়। তো একজন ব্যবস্থাপককে তোমরা জানো, ইতিমধ্যে আমি আলোচনাও করেছি যে দক্ষ হতে হয়। আসলে মানুষের দক্ষতা নির্ণয় করা, কে কতটা দক্ষ কে অদক্ষ, এইটা নির্ণয় করা একটা জটিল এবং কঠিন বিষয়।
তারপরেও কোন ব্যবস্থাপক দক্ষ কে দক্ষ না এটা নির্ণয় করার কয়েকটা উপকরণ আছে। এই উপকরণের ভিত্তিতে আমরা বলতে পারি যে একজন ব্যবস্থাপক সে কি দক্ষ না অদক্ষ। এসো আমরা কয়েকটা পয়েন্ট লিখে একটু আলোচনা করি। কেমন? উৎপাদনশীলতার হার 1 নম্বরে লেখো, উৎপাদনশীলতার হার। 2, বিক্রয়ের হার। 3, মুনাফার হার। তারপরে আছে মূলধনের ব্যবহার। মূলধনের ব্যবহার। 5, আধুনিক প্রযুক্তির ব্যবহার। এসো আমরা দেখি ব্যবস্থাপকের দক্ষতা পরিমাপের উপায় কি। উৎপাদনশীলতার হার। উৎপাদনশীলতা কি? ব্যবস্থাপকের দক্ষতা নির্ণয়ে উৎপাদনশীলতার হার একটি গুরুত্বপূর্ণ উপাদান বা বিবেচ্য বিষয়। একটা প্রতিষ্ঠানে বা একই ধরনের প্রতিষ্ঠানে একটা প্রতিষ্ঠান যত বেশি উৎপাদন করতে পারবে সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কিন্তু দক্ষ। আর যে প্রতিষ্ঠান উৎপাদনের দিক থেকে পিছনে পড়ে থাকবে অথবা তার উৎপাদনের হার কম হবে, তিনি তত অদক্ষ। কাজেই একজন ব্যবস্থাপকের দক্ষতা নির্ণয়ে উৎপাদনশীলতার হার একটি বিবেচ্য বিষয়। যে প্রতিষ্ঠানে যত বেশি উৎপাদনশীলতার হার বেশি থাকবে ততই সে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক দক্ষ। 2 নম্বর আছে বিক্রয়ের হার। বা একটা শিল্প প্রতিষ্ঠানে জিনিসপত্র উৎপাদন করলাম, সেগুলো যদি আমরা বিক্রি করতে না পারি তাহলে কিন্তু আমার উৎপাদন সার্থকতা আসবে না। যত বেশি বিক্রয় হবে, যত বেশি বিক্রয় করা যাবে ততই কিন্তু মুনাফাও বেড়ে যাবে, তাই না? তাই মুনাফা যখন বেড়ে যাবে প্রতিষ্ঠান টিকে থাকবে, সফলতা অর্জন করবে। তো যে প্রতিষ্ঠান যত বেশি বিক্রয় করতে পারবে সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তত দক্ষ। আর যেটা বিক্রয়ের দিকে পিছনে পড়ে থাকবে বা কম হবে সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক অদক্ষ। আমি পাশাপাশি দুইটাই বলছি তোমাদের বুঝার জন্য। তারপর আছে মুনাফার হার। এই মূলধন অনুপাতে হতে হবে একটা প্রতিষ্ঠান প্রতি বছর কত % লাভ করলো শতকরা, সেটা হলো হার। কেমন? একটা যে প্রতিষ্ঠান যত বেশি মুনাফার হারটা তার যত বেশি হবে সেই প্রতিষ্ঠান ব্যবস্থাপক তত দক্ষ। আর এই মুনাফার হার যেখানে কম থাকবে সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কিন্তু ততটাই আবার অদক্ষ। নেক্সট আছে মূলধনের ব্যবহার। কাম্য ব্যবহার আর কি। মূলধনটা কতটুকু সঠিকভাবে আমি ব্যবহার করতে পারব। মূলধনটা যথেষ্ট ব্যবহার করা যায়, কিন্তু আমি যে মূলধনটা কার্যকরী ব্যবহার হবে, যত বেশি উৎপাদনমুখী হবে সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তত দক্ষ। অপরদিকে যে প্রতিষ্ঠানের মূলধন সঠিক ব্যবহার হবে না সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ততটাই অদক্ষ। সুতরাং ব্যবস্থাপকের দক্ষতা নির্ণয়ে মূলধনের ব্যবহার একটা গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। বর্তমান যুগ বৈজ্ঞানিক যুগ। এই বিজ্ঞানের যুগে এখন প্রতিটা স্তরেই দেখবা যে আধুনিক যে প্রযুক্তি আছে এই প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে। একটা প্রতিষ্ঠানে যত বেশি বা উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারবে সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তত দক্ষ। আর যে প্রতিষ্ঠানে এটা পারবে না সে প্রতিষ্ঠান অদক্ষ। কাজেই আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর ভিত্তি করেও একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের দক্ষতা এবং অদক্ষতা নির্ণয় করা যায়। এখনও অনেক লোক আছে মানদাতা আমলের, তারা পিছনের, এগুলো পছন্দ করেন না। কেমন? এদের ক্ষেত্রেই বোঝা যায়।
তো যিনি বর্তমান যুগের এই প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা আছে, তিনি তার প্রতিষ্ঠানে সে আধুনিক প্রযুক্তির ব্যবহারও করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা আরও একটু আলোচনা করব নেক্সট ক্লাসে। তোমাদের আজকে যেটুকু আলোচনা করিয়েছি এইটুকু আবার তোমরা বাসায় দেখবে। আমরা আবার নেক্সট ক্লাসে যে আরেকটি ক্লাসের মধ্য দিয়ে আমাদের এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করব। আবার দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।